The name of the chapter 27 is Principles of Working Capital Management. This is introductory chapter of this course and 27th chapter of the book. Okay, so in this chapter Yes, sir. basically we'll focus on the definition, then types, then importance, then advantage and disadvantage of working capital, and different other issues. কি কি পড়বো আমরা এই চ্যাপ্টারে? খাতা কলম আছে না? স্যার একটু Yes, আস্তে sir. আস্তে বলুন স্যার, দেখছি স্যার। লিখো, আমরা পড়বো Yes, যা sir. যা। এক নাম্বার লিখো ডেফিনিশন, চলো স্যার লিখছি। ডেফিনিশন, তারপরে তারপর লিখো স্যার কনসেপ্ট। কনসেপ্ট লিখছি, তারপর এই যে স্যার। দেখতে পাচ্ছ লেখা আছে কনসেপ্টস। জি স্যার, তারপর তারপরে আমরা পড়বো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। অপারেটিং সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। লিখেছ? Yes, জি sir. স্যার। তারপরে লিখো টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে লিখো ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। লিখছি, তারপর স্যার তারপরে লিখো ইস্যুস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ইস্যুস, জি স্যার, তারপর স্যার ডিফারেন্ট ইস্যুস। স্যার কিছু তারপরে লিখো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসিস। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসিস। জি স্যার, তারপরে লিখো শর্ট টার্ম ভার্সেস লং টার্ম ফাইন্যান্সিং। ডান স্যার। শর্ট শর্ট টার্ম টার্ম, ভার্সেস লং টার্ম ফাইন্যান্সিং, এগুলি আমরা এই চ্যাপ্টারে স্যার পড়ব। একটু চলে গেছে স্যার, একটু আবার করুন শর্ট স্যার। টার্ম শর্ট টাইম ভার্সেস ভিএস লং টাইম লং ফাইন্যান্স টার্ম লেখা চলে গেছে ফাইন্যান্সিং। বাকিটা। শর্ট স্যার টার্ম আবার কি ভার্সেস লং টার্ম ফাইন্যান্সিং, এই তো বারবার বলে দিচ্ছি তো, লিখো। লিখেছো সবাই? জি স্যার। স্যার আবার বলবো স্যার? প্রথমে স্যার ডেফিনিশন, তারপর স্যার কনসেপ্ট, তারপরে স্যার এই যে সাইকেল, তারপর টাইপস অফ, তারপর স্যার ডিটারমাইনেন্ট, তারপর স্যার ইস্যুস, তারপর স্যার পলিসিস, তারপর স্যার শর্ট টাইম ভার্সেস লং টাইম ফাইন্যান্সিং। মানে এই টপিকগুলি আমরা কভার করব, ঠিক আছে? যে টপিকগুলি বললাম এগুলি আমরা স্যার এই চ্যাপ্টারে কভার করব। এবারে আমরা আসি প্রথমেই, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্কিং ক্যাপিটাল? তোমাদের আইডিয়া আছে এর আগে? দাঁড়ান স্যার, দেখতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? মনে করো এজ এ স্টুডেন্ট প্রতিদিনকার তোমার অনেক খরচ থাকে না? তুমি মনে করো ইউনিভার্সিটিতে যখন আসতে, তখন স্যার কথা তোমার একটু আস্তে আস্তে আসছে, একটু সামনে মাইকটা। তুমি যখন ভার্সিটিতে আসতে, এবার জি শোনা স্যার, যায়? বুঝছি স্যার। জি স্যার, এবার স্পষ্ট ক্লিয়ার। তো তখন তোমার অনেক খরচ থাকতো, বাস ভাড়া, নাস্তা করা, তারপরে কাগজ কলম কেনা, বই কেনা, এগুলি কি প্রতিদিনকার খরচ না? এরকম এরকম অনেক Yes, খরচ sir. আছে। আবার কিছু কিছু খরচ আছে তোমার, দেখো যেগুলি হলো টিউশন ফি, এটা আছে। আবার কিছু কিছু খরচ, তুমি মনে করো একটা ড্রেস কিনলে,
তো এরকমের অনেক খরচই আছে একজন ব্যক্তির এজ এন ইন্ডিভিজুয়াল। এই খরচগুলি এক এক ধরনের খরচ কিন্তু এক এক টাইপসের। মনে করো তুমি যে নাস্তা করো, এটা প্রতিদিনই করতে হয়, কিন্তু শার্ট কিনলে এটা কি প্রতিদিন কিনতে হয়? শার্ট sir. কি প্রতিদিন তো আর কেউ কিনে না। নো স্যার। তার মানে দেয়ার আর সাম কস্ট which is day to day activities and there are other types of cost which is permanent or for the long time or more than 1 year. কিছু কিছু খরচ হলো 1 বছরের জন্য করি আমরা, মানে শর্ট টাইমের জন্য, একদিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য। আর কিছু কিছু খরচ হলো যেটা আমরা লং টাইমের জন্য করি। তুমি ডেভেলপমেন্ট ফি দাও, এটা মনে করো কি সেমিস্টারে বা বছরে একবার, এরকমের খরচ আছে। আবার তুমি এরকমের অনেক রকম খরচ রয়েছে। তো যেই খরচগুলি ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাস মানে শর্ট টার্ম পারপাস, সেগুলি হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে তুমি ইউনিভার্সিটিতে আসবে, বাস ভাড়া, নাস্তা করা, কাগজ কলম কেনা, এরকমের যা যা আছে সবই হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল তাহলে কি দাঁড়ালো? দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাসে যেই খরচগুলি আমরা করি। ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাস যে কোনো কিছুই হতে পারে, এটা খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিদিনকার অনেক কাজই আমরা করি, অনেক ট্রানজেকশনই করি, সবই। এটা হলো একটা দিক। আর বিজনেসের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, when it is a business, তখন বিজনেসেরও আবার এরকমের ভ্যারাইটিস অফ কস্ট রয়েছে। যেমনি বিজনেস কি করে, সে র মেটেরিয়ালস কিনে, তারপরে সে প্রোডাকশন করে, এটি প্রতিনিয়ত মানে প্রতিদিন না হলেও মাসে মাসে কিনে, 2 মাস পর পর কিনে, মানে 1 বছরের মধ্যে কয়েকবার সে এটা করে থাকে। আবার দেয়ার আর সাম আদার কস্ট হুইচ ইজ ফর লং টাইম, মানে প্রজেক্টে ইনভেস্ট করলো, একটা অ্যাসেট কিনলো, ফার্নিচার কিনলো, এটা তো আর 1 বছরের জন্য না, এটা 5-10 বছর বা আরো বেশি সময়ের জন্য। এরকমের যেই খরচগুলি ফর লং টাইম, সেই খরচগুলিকে আমরা কি বলবো? লং টাইমেরটা হলো ক্যাপিটাল বাজেটিং, আর যেটি হলো শর্ট টাইমের জন্য বা 1 বছরের জন্য ম্যাক্সিমাম, সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, Yes, sir. তাহলে শর্ট টাইম বলতে আমরা কি বুঝি আর লং টাইম বলতে কি বুঝি? কতদিন? শর্ট টাইম বলতে আমরা বুঝবো Short term the ম্যাক্সিমাম minimum ম্যাক্সিমাম এক 1 বছর। ইয়ার, এটা হলো শর্ট টাইম। হুম। আর 1 বছরের যেটা বেশি সেটা হলো লং টাইম ধরবো আমরা। তাহলে সহজ কথায় আমরা যদি ডিফাইন করি, এই শর্ট টাইমের মধ্যে অ্যাসেট এবং লায়াবিলিটিস রয়েছে। অ্যাসেট যেগুলি শর্ট টাইমের সেগুলিকে বলে কারেন্ট অ্যাসেট, আর যেগুলি শর্ট টাইমের লায়াবিলিটি সেগুলিকে বলে কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তাহলে এবার দেখো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, কিভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারবো। দুইভাবেই বলা যায়। একটি হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে ফার্মের যে টোটাল কারেন্ট অ্যাসেট, এই টোটাল ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট, এটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। and when we subtract the current asset and current liabilities, that is the net working capital. Net working capital refers to the difference between current assets and current liabilities. আমাদের এই ডেফিনিশনটা মনে রাখতে হবে। কোনটা? net working capital refers to the difference between current assets and current liabilities. কারেন্ট অ্যাসেট কেন? কারণ কারেন্ট অ্যাসেট তো শর্ট টাইমের জন্য, আমরা আগেই বলেছি। কারেন্ট লায়াবিলিটি হলো এটাও শর্ট টাইম, 1 বছর ম্যাক্সিমাম। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে দুই ভাবেই বলা যায়। একটি হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, এভাবে বলা যায়, এবং গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ডিকেট দ্য টোটাল কারেন্ট অ্যাসেট। এবং এটাকে অন্যভাবেও বলা যায়, সেটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এবং যখন আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলবো, সেটিকে বলে the difference between current assets and current
লায়াবিলিটিস। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সাম্পল দিই এবার। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল তো আগেই বললাম আমরা, ফার্মের যে টোটাল কারেন্ট অ্যাসেট, এবং টোটাল কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? ক্যাশ রয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছে, তারপরে ইনভেন্টরি। এগুলিকে সবগুলি যদি আমরা সাম আপ করি, মানে অ্যাড করি, তাহলে আমরা পেয়ে যাব কি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট। ইউ গট দি পয়েন্ট? একটি ফার্মের কারেন্ট অ্যাসেট আইটেমগুলি যদি টোটালটাকে আমরা সাম আপ করি, অ্যাড করি, তাহলে আমরা যেই অ্যাসেটকে পাবো সেটাই হলো টোটাল কারেন্ট অ্যাসেট। আর এই টোটাল কারেন্ট অ্যাসেটটাকেই আমরা কি বলছি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লিয়ার? জি স্যার। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি বলবো আমরা? যখন এই টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস গুলি বাদ দিব, তার মানে উই নিড টু আইডেন্টিফাই হোয়াট আর দ্য ডিফারেন্ট কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস গুলিকে অ্যাড করব আর কারেন্ট অ্যাসেট গুলিকে অ্যাড করব। এরপরে এই দুইটাকে মাইনাস করে আমরা পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে তুমি যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে চাও, তুমি কি করবে? কারেন্ট অ্যাসেট গুলিকে সাম আপ করবে, সেখান থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি গুলি মাইনাস করবে, তাহলে পেয়ে যাবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝছো? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, তুমি ডেফিনিশন কোনটা বলবে? তুমি নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা বলবে, কারণ এটা বলতেই আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে বুঝে থাকি। আর যদি তোমাকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তখন তো তুমি দুইটা আলাদা বলবে। আর শুধু হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, তখন তুমি কোনটা বলবে? নেট ওয়ার্কিং নেটওয়ার্কিং ক্যাপিটালটাকেই বলবে, কারণ এটাকেই ইন্ডিকেট করা হয়, এটাই বেশি ইউজ হয়। আবার অন্যভাবে যদি আমরা ডিফাইন করি, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস। এখন এই যে ডে টু ডে অ্যাক্টিভিটিস বললাম, এই ডে টু ডে অ্যাক্টিভিটিস মানেই তো কি? প্রতিদিনকার। তার মানে এক মাসের এবং ম্যাক্সিমাম এক বছরের, এর মধ্যে যা আছে, এর মধ্যে কি আছে? যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, এই যাবতীয় খরচগুলি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমরা লায়াবিলিটি গুলি কি? লায়াবিলিটির মাধ্যমে আমরা ফান্ড রেজ করি। মনে করো তুমি লোন নিয়েছো তোমার ফ্রেন্ডের কাছ থেকে 500 টাকা, এটা কি অ্যাসেট না লায়াবিলিটি? স্যার দায় দায়। তাহলে লায়াবিলিটি। এখন এই টাকাটাই তুমি তোমার হাতে যখন আসলো, এটি হলো তোমার জন্য ক্যাশ। অ্যাসেট, সম্পদ। ক্যাশ তখন কি অ্যাসেট না? জি স্যার, জি স্যার। আচ্ছা, সম্পদ। তো এই কারণেই আমরা বলেছি এই যে অ্যাসেট এবং লায়াবিলিটি, এটা কারেন্ট মানে যেটি শর্ট টার্ম, এটাই হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝছো? বুঝতে পেরেছো? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কোন কাজে ব্যবহার হয়, মানে এটা ফোকাস করে কি কি? It focuses on optimization of investment in current asset, আর একটি হলো ফাইন্যান্সিং অফ কারেন্ট অ্যাসেট। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কি ফোকাস করে? কারেন্ট অ্যাসেটে ইনভেস্টমেন্টকে আমরা অপটিমাইজেশন কিভাবে করব, মানে কিভাবে বাড়াবো, কতটুকু দরকার ততটুকু আমরা করব। কি দরকার? কারেন্ট অ্যাসেট। এখন তুমি চিন্তা করলে, আচ্ছা আমি সারাদিন কত টাকা খরচ করব? কারণ কেউ বললো আমার তো সারাদিন 50 টাকা খরচ হয়, কেউ বললো আমার 200 টাকার নিচে হয় না, কেউ বললো বাইরে বের হইলেই তো 500 টাকার নিচে হয় না, কেউ বললো আমার তো খরচই হয় না, শুধু 20 টাকা হইলেই চলে।
তো এখন এক একজন এক এক রকম বললো না। তো অপটিমাইজেশন অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট বলতে এটাকে আমাদের চিন্তা করতে হবে কি পরিমাণ না হলেই নয়, সেটি হলো অপটিমাইজেশন। মানে কতটুকু আমাদের ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট থাকতে হবে, বেশি হলে তো এক্সেস হয়ে যায়। খরচের বেলায় যেমনি আমরা কি খুব বেশি খরচ করলে সেটা কি এক্সেস, আর যে কোনো এক্সেস ভালো না খারাপ? স্যার খারাপ, নেগেটিভ। নেগেটিভ। এ কারণে তোমার কাছে যদি আইডেল ক্যাশ থাকে, এক্সেস হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ তোমার হাতে আছে, এটা কিন্তু ভালো না, কারণ তোমার তো লাভ হচ্ছে না। তুমি এটা ইনভেস্ট করলে তুমি এখান থেকে রিটার্ন পেতে, আর আইডেল হাতে রেখে দিয়েছে, তাহলে লাভ কি হলো তোমার? তাহলে বেশি পরিমাণ কারেন্ট অ্যাসেট থাকা ভালো না। এই কারণে প্রথমেই আমরা বললাম যে অপটিমাইজেশন অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট, অপটিমাইজ করব। অপটিমাইজ বলতে এটা বেশিও করব না আবার কমও করব না, যে পরিমাণ দরকার সেই অনুযায়ী। অ্যান্ড সেকেন্ডলি চিন্তা করব, তুমি প্রথমে তো চিন্তা করলে যে পার ডে কত খরচ করবে। আচ্ছা, এখন তোমাদের এক একজনের এক এক খরচ, তো ধরো 50 টাকা খরচ তোমার পার ডে। এখন তুমি চিন্তা করবে 50 টাকা ফাইন্যান্সিং কোত্থেকে হবে, মানে কিভাবে পাবো আমি। তো তুমি চিন্তা করলে আমার তো ইনকাম নাই, তাহলে বাবার কাছ থেকে নেই, এটা একটা উপায় হতে পারে। আচ্ছা, কেউ চিন্তা করতে পারে যে না, বাবার কাছ থেকে নিব না, তাহলে টিউশনি করি, ওখান থেকে যা টাকা পাই ওখান থেকে 50 টাকা করে খরচ করলে তাতে হাত খরচ হয়ে যায়। তাহলে প্রথম চিন্তাটা হলো অপটিমাইজেশন অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট, আর দ্বিতীয় পয়েন্টটা হলো হাউ টু ফাইন্যান্স, মানে টাকাটা কোত্থেকে পাবো আমি, কিভাবে টাকাটা আসবে। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কি নিয়ে ফোকাস করে? অপটিমাইজেশন অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট এন্ড হাউ টু ফাইন্যান্স দ্য কারেন্ট অ্যাসেট। বুঝছো? বুঝো নাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি নিয়ে ফোকাস করে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম এ নিয়ে ফোকাস করে। প্রশ্ন হলো লিকুইডিটি পজিশন কি? লিকুইডিটি পজিশন হলো যে একটি ফার্মের লাইফ ব্লাড, মানে কি ব্লাড ছাড়া তো আর আমরা বাঁচতে পারি না, পারবো কি? না স্যার, ব্লাড ছাড়া বাঁচবো কিভাবে? বাঁচবো কিভাবে? তো এখন এই কারণে ফার্মের এরকমের, ফার্মেরও তো একটা ব্লাড দরকার, সেটা হলো লিকুইডিটি। এখন এই লিকুইডিটি বলতে কি বোঝায়? অ্যাভেইলেবিলিটি অফ ক্যাশ। লিকুইডিটি বলতে বোঝায় অ্যাভেইলেবিলিটি অফ ক্যাশ, তার মানে হাউ মাচ ক্যাশ দ্য ফার্ম হ্যাভ অ্যাভেইলেবল ফর দেয়ার বিজনেস। How much cash the firm has available for their business, এটি হলো লিকুইডিটি। এখন মনে করো তোমার কাছে আছে 500 টাকা, আর তোমার ফ্রেন্ড তোমার কাছে পাবে 200 টাকা, তাহলে তোমার লিকুইডিটি পজিশন কেমন? আমরা বলবো তোমার কাছে তো 500 টাকা আছে, 200 টাকা পেমেন্ট করে দাও, তাইলে থাকলো কত? 300 টাকা। 300 টাকা ইজ এনাফ। এই 300 টাকা তোমার কাছে আছে, তুমি চলতে পারবে 2 দিন বা 2-4 দিন। তো এই যে এটাই হলো লিকুইডিটি পজিশন। আর যদি এরকম হয় তোমার কাছে আছে 500 টাকা, তোমার ফ্রেন্ড বা অন্যান্যরা তোমার কাছে পায় 1000 টাকা, তাইলে কি হবে? খারাপ। কি হবে? স্যারের তাহলে শর্ট ঋণ না? আছে। জি স্যার, ঋণ আছে। যে তুমি ওদেরকে 1000 টাকা পেমেন্ট করবে কিভাবে? তোমার কাছে আছেই তো, কত আছে? 500। 500। তাইলে তুমি, আর আমার কাছে পাবে 1000। হ্যাঁ, তাহলে ওই 1000 টাকার মধ্যে 500 টাকা যদি তুমি পেমেন্ট করে দাও, আর 500 টাকা ঋণ। তাহলে তারপরও তো তোমার লোন বাকি থাকে কত? 500। তাহলে তো তোমার আরো দরকার। তাহলে তোমার অবস্থা কি, ভালো না খারাপ? খারাপ। খারাপ, বেড। তাহলে লিকুইডিটি পজিশন খারাপ।
বুঝছো এবার? জি স্যার। হুম, স্যার লিকুইডিটি পজিশন বলতে কি বোঝায় এটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এখন মনে করো একজন মানুষের শরীরে শরীরে তো 4.5 লিটার থেকে 5.5 লিটার ইয়ে থাকে, ব্লাড থাকে। তো ধরো স্ট্যান্ডার্ড হলো 5 লিটার। তো এখন এর মধ্যে তুমি যদি 3 লিটার কাউকে ডোনেট করে দাও, তুমি বাঁচবে? না স্যার। না স্যার। ওটা একটা লিমিট আছে না, কতটুকু দেয়া যায়। স্যার আচ্ছা, জি স্যার। 1 ব্যাগের বেশি তো আর নেয় নাকি, নেয়? 2 ব্যাগ অনেক সময় নেয় স্যার। আচ্ছা, নেয় না যদি স্যার তোমার নেয় না। শরীর অনেক বেশি ভালো থাকে, হেলদি থাকে, আরিফের মতো থাকে কেউ, তাহলে হয়তো 2 ব্যাগও দিতে পারবে। কিন্তু 3 মাসের মধ্যে তো আর দেয়া যাবে না, যাবে? হ্যাঁ, না স্যার। না স্যার। জি না স্যার। জানো তো একবার দিলে আর 3 মাসের মধ্যে দেয়া যায় না। জি স্যার স্যার জানি। দিলে দেওয়া যায়, কেন দেয়া যায় যদি না? গোপন রাখি। দেয়া যায় না কেন? কারণ ওই পরিমাণ ব্লাড প্রডিউস হতে 3 মাস সময় লাগে। এটা হলো একটা চিন্তা। আর একটা চিন্তা হলো 3 মাস স্যার পর ওই যে পর রক্ত কিছু রক্ত কমে গেছে। 3 মাস পর পর কিছু ব্লাড সেল নষ্ট হয়ে যায়। 3 মাস পর পর কিছু ব্লাড সেল নষ্ট হয়ে যায়, আবার নতুন তৈরি হয়, কিছু নষ্ট হয়ে যায়। এই কারণে ওই পরিমাণ ব্লাড দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ ওইটা আবার 3 মাসে মেকআপ হয়ে যায়। বুঝছো? স্যার ভাই বুঝি নাই? তোমরা জি স্যার ব্লাড বুঝছি স্যার। ব্লাড দাও তো, ডোনেট করো তোমরা? স্যার আমি কখনো দেই নাই কা, ডর কেন করে। কেন দাও না? ব্লাড দেওয়া তো ভালো, লোকজনকে স্যার উপকার অন্য করে। সময় স্ট্রেস ওয়াই দিলে বা কম দেন, অনেক সময় বৃষ্টি মেরে 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 হালাইলে কম দেন ডাক্তার। হ্যাঁ, স্যার যদি অনেক সময় স্যার একই সুইচি বারবার ব্যবহার করে যদি স্ট্রেস বানায় হালায় বা যার যেন তার চেয়ে বেশি নিয়ে হালায় কিংবা মায়ের ঠেলা হালায়, তখন কিডনি কুডনি বাইরে হালাইলে একটা ওষুধ দিই না। কি বলো? একজন রোগীকে বাঁচানোর জন্য তুমি ব্লাড দিবে, তোমাকে মেরে ফেলবে কি? কি বলো? তো সেইটাই শোনো, এটা হলো আরেকজন যদি তোমার ব্লাড ডোনেট করার কারণে হেল্প হয়, এটা তো উপকার, আর এই জন্য তোমার অনেক স্বভাবের কাজ। এই জন্য আর মানে এটা আমি বললাম এই জন্য অনেকে মনে করে ব্লাড দিলে বোধহয় তো আমার কমে যাবে, তাহলে আমি বাঁচবো কেমন? না, ওই পরিমাণ দিলে কমে না এবং তাতে কোনো ক্ষতি হয় না। তবে খেয়াল আছে, এখানে আবার কন্ডিশন আছে। কন্ডিশন হলো তোমার ব্লাডের মধ্যে কোনো রোগ জীবাণুর উপস্থিতি নাই, জটিল কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের উপস্থিতি নাই। মনে করো কারো হেপাটাইটিস বি থাকে, HIV এরকমের যে বিভিন্ন ইয়ে থাকে, টাইফয়েডের জীবাণু, এগুলি থাকলে সেক্ষেত্রে হয়তো তাদেরটা নেওয়া হয় না, কারণ এটা নিলে তো আবার ওই লোকের মধ্যে চলে যাবে, এই কারণে। এছাড়া যারা নর্মাল হেলদি, তারা 3 মাস পরে হ্যাঁ, মানে 1 ব্যাগ এটা ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না। স্যার আমার এইদিকে ঠাড়া পড়তেছে অনেক স্যার। জি, আমার এইদিকে অনেক ঠাড়া পড়তেছে স্যার, আপনাদের ওইদিকে ঠাড়া পড়তেছে? খারাপ? ঠাড়া 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 স্যার বজ্রপাত। বজ্রপাত ও হইতেছে আচ্ছা, আর কি, এটাই বলতেছে ঠাডা বজ্রপাত। পড়তেছে। জি স্যার ঠাড়া। বজ্রপাত, হ্যাঁ, এদিকে তো বৃষ্টি, আমার এদিকেও হচ্ছে। এখন তুমি তো ঘরের মধ্যে আছো, তোমার আর সমস্যা কি? না স্যার বন্ধ যেতে পারে তো লাইন যে কোনো সময় যেন বললাম আর কি, ঠাড়া পড়তেছে জোরে জোরে আচ্ছা, অনেক। যদি তুমি ডিসকানেক্ট হয়ে যায় আমরা কি বুঝবো? তোমার মাথার উপর তো আর পড়ে নাই। ইচ্ছাকৃত হইতে পারে স্যার এরকম। তুমি বাসায় আছো, ইনশাল্লাহ আল্লাহ সেভ করবেন। আর জি নেট, স্যার আমার স্যার সাপে কামড় দিছিল স্যার। ও হ্যাঁ, তুমি তো বলছিলে তো হসপিটালে যাওনি? জি স্যার গেছিলাম স্যার, 2টা হাসপাতাল থেকে বিদায় করে এসে 3 নম্বর হাসপাতালে স্যার চিকিৎসা বাঁচছি স্যার, 5 মিনিট পরে আসলে আর বাঁচতে পারতাম না স্যার। আচ্ছা, ইনজেকশন দিতে হয়েছিল? জি স্যার প্রথমে গেছি, পরে মানে প্রথমে গেছি স্যার ইবনিসিনা, ইবনিসিনা থেকে বিদায় দিয়েছি, তারপর গেছি স্যার এই যে ন্যাশনাল, ন্যাশনাল থেকে বিদায় দিয়েছি, তারপর গেছি ঢাকা মেডিকেলে। ওইখানে ডাক্তার চলে যাবে আর কি, তখন আসছি তো তার হুম, ডাক্তার বললো যে আর 5 মিনিট পরে আসলে আর বাঁচাতে পারতো না আর কি। তারপর ওরা ইনজেকশন দিল, তারপরে বুকের মধ্যে ওই যে কি জানি কই যে ইসিজি করার সময় যে কি জানি লাগায় না আর হঠাৎ দিয়া, তারপর যে একটা ইয়ে আছে না টিভি মতন যে রেখা রেখা উঠে, হুম। ওগুলা করছে। তারপর হাত পা কি যায় বাঁধছে, পাইপ পুইপ দিয়ে বাঁধছে।
তারপর বললো ভ্যাকসিন লাগাইছে, বললো যে আপনি আপাতত বিপদ মুক্ত, তবে হ্যাঁ আপনার যদি খারাপ খারাপ লাগে এরপরে এক বাসা চলে যান, তবে মানে যদি খারাপ লাগে আপনি মিটফোর্টে যা ভর্তি হন, এছাড়া আর কিছু বললো না। কয়টা ইনজেকশন করেছিলে? স্যার একটা জি স্যার, একটা ইনজেকশন স্যার। আচ্ছা আচ্ছা। স্যার বিষ স্যার কালো হয়ে গেছিল স্যার, এই যে অল্প একটু লগে লগে দিছে তো, লগে লগে হাতটা বাঁধছে তো, এই জন্য স্যার অল্প মানে দেখলাম স্যার পুরা নীল হয়ে গেছে স্যার। কি দেখো, তো তুমি এই ঢাকা শহরে তোমাকে সাপে কামড় কিভাবে দিল? স্যার আমার বাসা মানে মানে বিল্ডিংটা হলো স্যার 7.5 তলা, মানে মানে 6 তলা এক সেট মানে মানে 7 তলা এক সেট করছে, আর এক সেট মানে ছাদ ঢালাই দিয়ে রাখছে, ওটার মধ্যে আবার বাড়িওয়ালা গাছপালা লাগাইছে আর কি, ওটার মধ্যে আচ্ছা। মানে গাছের মধ্যে মনে হয় ওই যে বৃষ্টি বুষ্টি নামছে তো, ওটার হুম। দিয়ে মনে হয় সাপ জড়মাইয়া ওই যে জানলা দিয়ে প্রবেশ করছে। তা আমরা একটা বিয়ে বাড়িতে যাবো, লাইট মানে লাইট ফ্যান তো বন্ধ, মানে গেট লাগা, ওই মধ্যে গেছি, তখন স্যার পায়ের তলির মধ্যে হঠাৎ করে শুলের মতো কি জানি বিল লাগলো, কি বিল, সাপ কামড় দিল না, দেখি ঠিকই স্যার সাপ। তারপর স্যার লগে লগে বৃদ্ধা আঙ্গুলে ধরছি, তারপর উপরে ধরছি, তারপরে ধরেন ইয়া দেয়া জামুর যে ফিতা ফুটা দেয়া, মানে ইয়া কি জানি বলে, মিষ্টি দূরে মুড়ি ফিতা ফুটা দিয়া তার যে বাইন্দা হাসপাতালে লেগেছি, বিয়া খেতে যেতে পারিনি, হলুদের অনুষ্ঠান আছে। হুম, তো এখন সুস্থ তুমি? জি স্যার, আল্লাহর রহমতে সুস্থ, মাঝে মাঝে পাওয়াটা কালাই নিয়ে যায় আর কি, কারণ কি বিশেষ রেস্টের লেগে কি বুঝতে পারি না, অনেক কালাই নিয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ আচ্ছা, আতঙ্ক তোমাকে থাকতে সেভ ওই রুমে করেছেন। গেলেই মনে হয় এই যে এই বুঝি সাপে কামড় দিল। হুম, প্যানিকড হয়ে গেছো, এখন আর ভয় লাগে? স্যার একটু ওই রুমে গেলেই ভয় করে, মনে হয় এই বুঝি সাপে কামড় দিল, সাপে কামড় দিল, বিছানার সময় ধরো তুই একটা পিঁপড়া কামড় দেয়, মনে হয় সাপে মনে কামড় দিল। আচ্ছা আচ্ছা, বুঝছে, প্যানিক প্যানিক তৈরি হয়েছে আর কি। জি স্যার, মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে, মানসিক সমস্যা। হুম, যাই হোক, আল্লাহ তোমাকে সেভ করেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু সেফে থাকবে, যেহেতু আবার বললা গাছপালা আছে, ওখান থেকে তো আবার সাপ আসতে পারে, এই জন্য। স্যার আমার ঘর স্যার টাইস টুইস করা স্যার, হুম। বেশিও টাইস টুইস করা স্যার, সাপ কই থেকে এলো আল্লাহ জানে, নাকি থাকে জিন টিন পাঠাইলো আল্লাহ জানে, জিনও তো সাপ হয়। না, ওইটা ওইটা হওয়ার কথা না। সিসিটিভি ক্যামেরা আছে স্যার আমার বাসায়। মনে হয় পরি আসছিল। যাই হোক, তুমি সেফে থাকবে এখন থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার, এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো বারবার। আর তোমার মাথা যদি গরম হয়ে যায়, তোমার তো আবারও ট্রিটমেন্ট নিতে হবে আর কি, কারণ বিষের ইয়েটা তো শরীরে থেকে যায়। স্যার পার কালা নিয়ে যায় আর কি, মানে এখন কইতে পারি না, মানে মানে আমাদের কালা নিয়ে যায় আর কি। পরে বুঝবা আর কি, মাথাটা যদি গরম হয়, মেজাজ অল্পতে গরম হয়ে যায়, বুঝবে যে ওই বিষের প্রভাব আছে। যাই হোক, তো আমরা যেটা বললাম, এই যে লাইফ ব্লাড কেন বললাম বিজনেসের, লাইফ ব্লাডের এক্সাম্পল দিতে গিয়ে বললাম যে ব্লাড ছাড়া মানুষ বাঁচে না, আর সেই ব্লাড যদি বিজনেসের না থাকে, তাহলে বিজনেস কিভাবে টিকে থাকবে? এবং সেই লাইফ ব্লাড অফ দ্য বিজনেস, দ্যাট ইজ দ্য লিকুইডিটি। বুঝছো তো? জি স্যার। এবং সেই লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, এটা বলতে আমরা কি বুঝি? বুঝি তার কি পরিমাণ লায়াবিলিটি আছে, এবং সেই লায়াবিলিটি পেমেন্ট করার মতো তার এবিলিটি বা কেপাবিলিটি, ফাইন্যান্সিয়াল সলভেন্সি কি পরিমাণ রয়েছে। যেটা এক্সাম্পল দিলাম, তোমার ফ্রেন্ড পাবে 1000 টাকা, তোমার কাছে আছে 500 টাকা, তাহলে তোমার লাইফ ব্লাডের কি অবস্থা হবে? যা দরকার তা নাই। ওই যে আমরা বললাম না যে 5 লিটার তোমার শরীরে ব্লাড দরকার, আছে 3 লিটার, তো এখন কি বলবো? বলবো অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। দেখবে তার বিভিন্ন রকমের রোগ, মাথা ঘুরায়, হাত পা ফ্যাকাশে হয়ে যায়, কত সমস্যা দেখা দিবে, চুল পড়ে যায়। তো এখন এগুলি তখন আমরা বুঝবো যে ওর লাইফ ব্লাড ঘাটতি দেখা দিছে, ওকে বাঁচাতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। তো বিজনেসের এরকমের বিভিন্ন সিমটম দেখি আমরা, যে ওর কাছে অনেকে টাকা পাবে, পেমেন্ট করতে পারছে না, কারোর সাথে কথা দিয়ে কথা রাখতে পারছে না। তো এটি সিমটম দেখা দিলে আমরা বুঝবো তার লিকুইডিটি পজিশন খারাপ। তার মানে ওর কাছে যারা টাকা পাবে, the amount of liability, he is not able to pay it on time. That means the liquidity position of the firm is not sound enough or is not healthy enough. বুঝছো? তাহলে লিকুইডিটি পজিশন হেলদি কখন বলবো?
তোমার কাছে পাবে 500, তোমার কাছে আছে কত 1000 কত 1000 আছে বা 800 আছে, 600 আছে, মিনিমাম 500 তো থাকতেই হবে। 500 মিনিমাম থাকলে আমরা বলবো যে মার্জিনাল, মানে কি যে আচ্ছা ওইটা প্রান্তিক। দিয়ে ওইটা সে অন্তত যা পাবে তাই আছে, একেবারে মানে ডেঞ্জার লেভেলে আছে। আর যদি কম থাকে তাহলে তো বলবো কি যে কোনো সময় কি করতে পারে, সমস্যায় পড়তে পারে। আর 600 800 এরকম থাকলে বলবো যে ওকে ফাইন, চলবে। 1000 আছে ফাইন, ভালো। যদি 2000 থাকে, পাবে লোকজন 500, আছে 2000, তাইলে কি বলবো? কি বলবো? তা আরো বেশি ভালো। এই আর কে আসছো বলো? পাবে 500, আছে 2000, কি বলবো? খুবই ভালো স্যার, খুবই ভালো উপদেশ। খুবই ভালো কিন্তু বলবো। এখানে আবার সমস্যা হচ্ছে, টাকা যদি হাতে রাখে তাহলে তো আবার সমস্যা। তাইলে একটু আগেই বললাম না, খুব বেশি ভালো তো আবার ভালো না। জি স্যার, খুব বেশি ভালো টাকা কি কাজে ভালো? লাগাইতে হবে। হুম, না স্যার। মেয়ে পর্দানশীল, এটা তো ভালো কথা। এতই পর্দা যে হাজবেন্ডের সামনেও পর্দা করে, তাহলে কি মেয়েকে ভালো বলবো? নো স্যার। স্যার না। এটা তো বেশি ভালো হয়ে গেল, বেশি ভালো মানে খারাপ। তো জি স্যার। এরকমের আর কি। ছেলে খুবই ভালো, এতই ভালো যে কথাই বলে না, তাহলে এটা কেমনে ভালো হলো? কেউ কিছু জিজ্ঞেস করে কেমন আছেন, কিছুই বলে না, তো ভালো ছেলে কেমনে হলো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ভালো বলবে? ও তো কথাই বলে না। না স্যার, বলবে সে হচ্ছে তো নিত্য শয়তান। তেমনি ভাবে আমরা বললাম যে বেশি বেশি ভালো ভালো না। তাহলে তোমার কাছে লোকজন পাবে 500 টাকা, তুমি 2000 টাকা হাতে নিয়ে বসে আছো কেন? তুমি 800 1000 রাখো, বাকিটা ইনভেস্ট করো, সেখান থেকে ইউ জি উইল স্যার। গেইন সামথিং। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা কি বুঝলাম? যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল ফোকাস করবে লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, এবং এটি লিকুইডিটি পজিশন বলতে আমরা কি বুঝি সেটা তো বললামই এতক্ষণ। আর একটি পয়েন্ট বলা আছে জুডিশিয়াল না জুডিশিয়াস মিক্স অফ শর্ট টার্ম এন্ড লং টার্ম ফাইন্যান্সিং। এটা এর সাথে লিকুইডিটি পজিশনের সাথেই লিংক আছে। লিংকের জন্য যে শর্ট টার্মের সাথে লং টার্মের একটি ম্যাচিং। ম্যাচিং বলতে ম্যাচিং তো বুঝো, মিল করি না আমরা? জি স্যার। জুতার সাথে প্যান্ট, স্যার প্যান্টের সাথে শার্ট, শার্টের সাথে হেয়ার স্টাইল, কত ধরনের ম্যাচিং। তো এখানে না স্যার এগুলো স্যার মেয়েরা বেশি করে স্যার। মেয়েরা তো ভালো বুঝবি, আর ছেলেরাও এখন যে ম্যাচিং করে, চুলের কালারও চেঞ্জ করে ফেলে দেখি। ছেলেরা করে না দেখি, ছেলেরা তো এখন কানেও দুল পরে আবার দেখি, কি অদ্ভুত। এটা ছেলে না মেয়ে তাই তো বোঝা যায় না মাঝে মধ্যে। তো এরকমের ম্যাচিং করতে গিয়ে তো অনেক বিপদেও পড়ে। কিছুদিন স্যার আগে ওই দেখলাম না, যে কিছুদিন আগে বরিশাল না কোথায় ধরলো না কয়েকটা পোলাপান, ওই যে ম্যাচিং চুল কালার করে ওই যে আড্ডা দিচ্ছে, পুলিশ গিয়ে ধরলো, দেখেছিলে ফেসবুকে? জি স্যার। বাবু ভাই হুম, নাকি ভাই? হুম। অপু ভাই, অপু ভাই। এখন ম্যাচিং বলতে উপবাস। এখানে, ম্যাচিং বলতে এখানে শর্ট টার্ম এন্ড লং টার্মের ম্যাচিং। তার মানে কি, তোমার কাছে লোকজন 3 মাস পরে পাবে 500 টাকা, তাহলে এর সাথে তুমি ম্যাচিং করবে অ্যাসেট কত, যে 500 800 তুমি রাখো। আর 3 বছর পরে তোমার ইনভেস্টমেন্ট দরকার 5000, ওটা তো আর এখন রাখার দরকার নাই, ওটা 3 বছর পরে ওই সময় দরকার হবে, ওই সময় তুমি ফাইন্যান্স করবে, কোথাও থেকে লোন নিয়ে তুমি ইনভেস্ট করতে পারবে। এটি হলো শর্ট টার্ম এন্ড লং টার্মের ম্যাচিং। শর্ট টার্মের রিকোয়ারমেন্ট, আচ্ছা এখন 5 টাকা দরকার, এটা তোমার বাবার কাছ থেকে নাও মনে করো, বা তুমি টিউশনি করো ওখান থেকে ম্যানেজ করো, এটা হলো শর্ট টার্ম।
আর তোমার মনে করো টিউশন ফি অনেক জমা হয়ে গেছে 20,000 টাকা, এটা তো তোমার কাছে নাই, এটা তো লং টার্মের জন্য দরকার, পুরো 4 বছরের জন্যই। তো এইটি তুমি তোমার বাবার কাছ থেকে নাও, তাহলে হাত খরচ তুমি প্ল্যান করলে এটা নিজে ম্যানেজ করবো, তাহলে শর্ট টার্মটা নিজের, আর লং টার্ম টিউশন ফি এগুলি হলো বাবার কাছ থেকে নিলাম, তার মানে লং টার্মটা ওইভাবে ম্যানেজ করলাম। এটি হলো ম্যাচিং। জুডিশিয়াস মিক্স বলতে ম্যাচিং শর্ট টার্ম এন্ড লং টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে, সেটি কিভাবে করব, এটি হলো লিকুইডিটি এন্ড জুডিশিয়াস মিক্স, এই দুটি ফোকাস করবে নেটওয়ার্কিং ক্যাপিটাল। কারণ আমরা যদি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি সেটি জানি, এই দুটি বুঝি, সেক্ষেত্রে আমরা এই মিক্স আপটা করতে পারবো। ওকে, তুমি যদি শর্ট টার্ম লং টার্ম না বুঝো, তুমি ম্যাচিং করতে পারবে? নো স্যার। অনেকে আছে কালার ব্লাইন্ড, মানে চোখে কালার দেখে না, সবই সাদা দেখে। ওকে যদি বলো যে আমার ম্যাচিংটা কেমন হয়েছে দেখো তো, ও কি বলবে? ও তো সবই সাদা দেখে। আছে না এরকম? জানো তো এরকম একটা রোগ আছে, দুর্লভ। এরকম একটা রোগ আছে, এটাকে বলে কালার ব্লাইন্ড, মানে চোখে সবই একই কালার দেখে। জি স্যার, দুর্লভ। ও এখন ওকে দিয়ে তো আর তুমি বলতে পারবে না যে এই কালারটা ভালো কিনা দেখো তো, কেন তো বুঝবে না, ওর আইডিয়া নাই, ও সবগুলোই একই রকম দেখে। তো সেটাই বললাম যে তুমি যদি শর্ট টার্ম লং টার্ম না বুঝো, কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম, কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা কারেন্ট লায়াবিলিটিস, এগুলিতে তোমার প্রাইমারি ইনফরমেশন, এবিসি এবিসি নলেজ, তার মানে প্রাইমারি নলেজ, ইউ নিড টু হ্যাভ দ্যাট। এটা থাকলেই দেন ইউ ক্যান টেক ফার্দার ডিসিশন, ফার্দার প্ল্যানিং, এগুলি তুমি করতে পারবে। এটা না বুঝলে তো আর তোমাকে মানে লিকুইডিটি বোঝানো যাবে না, ওটা তো আগে তোমার বুঝতেই হবে। ওকে, বুঝো নাই কি বলো? এই সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। সবাই ভিডিও অফ করে রাখছে, তোমরা ঘুমোচ্ছ না কি খাওয়া দাওয়া করতেছো, আমি কেমনে কি বুঝবো? দুই একজন তো ভিডিও অন করবা। তোমাদের নেট ঠিক নাই? স্যার মোবাইলে সবার মোবাইলে স্যার পুরাতন হয়ে গেছে স্যার, মোবাইলে চার জায়গা, যার কারণে স্যার 1 ঘন্টা বেশি ক্লাস করা যায় না। এই জন্য স্যার আমরা একটু ভিডিও গুলো টপ করি স্যার, রাখি স্যার। আচ্ছা, চার্জ ক্লাস করার আগে ফুললি রিচার্জ করে নিবে। স্যার মোবাইলগুলো সব পুরাতন হয়ে গেছে সবারটাই স্যার, 1 ঘন্টা বেশি ক্লাস করা যায় না। ওটা তো তোমারটা, সবারটা তো হয় নাই। স্যার সবারটাই স্যার, সবারটা তুমি জানলে সবাই কি স্যার হবে? চক্ষু লজ্জার কারণে স্যার বলতে পারে না স্যার। তুমি বলে ফেললে তুমি, আরেকজন তো সমস্যা হলে বলতো। অনেকে স্টুডেন্ট মোবাইল ইউজ করে 40,000 টাকা দামের, এরকমও তো আছে। জি স্যার। আছে না এরকম? জি স্যার, অ্যাভেলেবেল স্যার। হ্যাঁ সেইটাই তো। তো এখন এটি তো একটা পার্ট অফ লাইফস্টাইল। এখন স্মার্টফোন ইজ এ পার্ট অফ লাইফস্টাইল। সবাই চিন্তা করে যে নতুন আপডেট ভার্সন নতুন নতুন আসে আর এটাও চেঞ্জ করে। তো এটা এখন টাকা পয়সা না থাকলেও স্মার্টফোন একটা থাকে সবার। যদি বলি নাই কারোর, এটা অবিশ্বাস্য আর কি। তবে রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গেছে, মানে যে অনলাইন এডুকেশনের উপরে যে স্টাডি, যে 30% স্টুডেন্টের বা 35% তাদের স্মার্টফোনের অ্যাক্সেস নাই, যার কারণে তারা ক্লাস করতে পারে না। এটা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো সেটা হয়তো হতে পারে, কারণ পাবলিক ইউনিভার্সিটিতে তো অনেক মানে মোবাইল ফোন কেনার সামর্থ্য নাই, এরকম অনেকে পড়ে, বাবাও কিনে দিতে পারে না, এরকমও আছে। পাবলিক ইউনিভার্সিটিতে তো সরকারি খরচে পড়ে, তোমাদের মতো প্রাইভেটের খরচ তো আর ওদের লাগে না। এবং যারা
ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, তাদের জন্য হয়তো মোবাইল কেনাটা ডিফিকাল্ট, কারণ হোস্টেলে বা হলে থাকে, টিউশনি করে চলে, মোবাইল কিনবে কখন? এরকম আছে একটি শ্রেণীর বা একটি গ্রুপ অফ পিপল, সাম স্টুডেন্ট, দে আর স্ট্রাগলিং টু সার্ভাইভ। তোমাদের মধ্যে যারা মেসে থাকো তোমরাও এরকম দু একজন আশেপাশে দেখতে পাবে, যে ইভেন খরচের ভয়ে হয়তো সকালে দেরিতে ঘুম থেকে উঠে একসাথে দুপুরে খায় আর রাতে আর একবার খায়, তো 2 বেলা খেয়ে দিন পার হয়ে যায়, আলাদা নাস্তা করতে হয় না। এরকম আছে অনেক। তো জি স্যার, হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, তো সেটাই বললাম যে এরকমের কিন্তু যারা দেখেন আবার কোথায় আছে যে আবার এমনিতে সারা রাত দেখা গেছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সজাগ থাকে, কিন্তু দুপুর পর্যন্ত ঘুমায়। ওইটা একটা হলো তোমার কিছু তো থাকে অলস, যারা হয়তো রাতে মোবাইল চালায় আর দিনের বেলা ঘুমায়, ওইটার কথা বলি নাই আমি। ফাইন্যান্সিয়াল কারণে অনেকে হয়তো এরকম হয়। তো এটা অবশ্য দুঃখজনক ঘটনা, মানে যারা ফাইন্যান্সিয়াল কারণে এরকম হয়। আমি দেখেছি এরকম অনেককে, এই জন্য বললাম স্টুডেন্ট লাইফে। স্যার আপনি কত সাল জি থেকে স্যার, মোবাইল এটাও ইউজ আছে করা স্যার, শুরু করছেন স্যার? অবশ্যই আছে স্যার। আমি স্যার কত? হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলাম 7 বছর। তো ওইখানে তো সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানে কি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের লোকজনই থাকে। জি স্যার। স্যার, গরিব, আপনার কি সাবজেক্ট কি ছিল স্যার? অনার্স মাস্টার্স? বিবিএ, এমবিএ। ও স্যার, এমবিএ অন্য কোথাও কি সস্তায় পাওয়া যায় আমার বিশ্ববিদ্যালয় থেকে, মানে অল্প টাকা পড়ায় বা এরকম? না, বিবিএ এমবিএ তুমি যেখানেই করো কোথাও ইয়ে নাই। পাবলিকে একটু কম, কিন্তু পাবলিকে তো এখন ইভিনিং এমবিএ বাইরে থেকে তোমরা যদি করতে যাও সেটার খরচ তো অনেক বেশি। আর যারা বিবিএ করে, স্যার মানে আমরা তো ভর্তি হয়েছিলাম বিবিএ তে একসাথে, তো এমবিএ বিবিএ এর পরে আলাদা তো আর এমবিএ তে ভর্তি হতে হয় না, স্যার অ্যাডমিশন ইএমবিএ টেস্ট। স্যার, স্যার ওইখানে ইএমবিটা কি স্যার? মানে এটা কি এমবিএ আর? হ্যাঁ বললাম যারা বিবিএ তে ভর্তি হয় পরে এমবিএ করে ওদের তো খরচ কম, আর যারা ইভিনিং এমবিএ তুমি বাইরে থেকে এখন আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হবে, না, এটা তোমাদের বলছেন না। খরচ বেশি। ইভিনিং এমবিএ বলতে ইভিনিং প্রোগ্রাম, মানে ক্লাস হয় সন্ধ্যায়, এই কারণে এটার নাম ইভিনিং এমবিএ। স্যার এর পর তারপর স্যার এম, তারপর ইএ, মানে ওটা কি স্যার ইভিনিং এমবিএ? মানে এমবিএ আর ইভিনিং এমবিএ কি একই জিনিস নাকি? এমবিএ বলতে রেগুলার, মানে তোমরা বিবিএ পাশ করার পরে এমবিএ করবে, তোমাদেরটা এমবিএ। আর যারা ইএমবিএ করবে মানে যে মানে শান্তকালীন, মানেটা ও কি, মানে ওরা তো বিবিএ করেনি, ওরা বিবিএ করেনি, ওরা 1 বছরে এসে এমবিএ করবে, ওইটাই এমবিএ। ও বুঝছো? স্যার, আমি স্যার ইএমবি তে ভর্তি হতে চাই স্যার, এটা কি হতে এমবিএ পারে? ওইখানে ই বলতে আবার এক্সিকিউটিভও বুঝায়, ই বলতে এক্সিকিউটিভও বুঝায়। এক্সিকিউটিভ বলতে যারা চাকরি করে, 2 বছর স্যার চাকরি করলে তারপরে কন্ডিশন থাকে 2 বছর জব, তাহলে এমবিএ 3 সেমিস্টার করলে হবে। আর যদি 2 বছর জব না করে তাহলে 5 সেমিস্টার, মানে আর 2 সেমিস্টার বেশি করতে হবে। এগুলি হলো এমবিএ। তোমাদের 3 সেমিস্টার করতে হবে, তোমরা হলো রেগুলার এমবিএ। আচ্ছা স্যার, আমি কি এখন কি রেগুলার স্টুডেন্ট না ইরেগুলার স্টুডেন্ট স্যার আমি এখন? তুমি রেগুলার। না স্যার, আমি তো মাঝখানে যে ড্রপ দিয়া, ওই ড্রপ চলাকালীন সময় স্যার আমি রিটেক সাবজেক্ট গুলো করছি। এখন কি আমি কি রেগুলার না ইরেগুলার? রেগুলার। রেগুলারই আছি স্যার। ইরেগুলার কখন হইতাম স্যার? ইরেগুলার যখন হবে। ড্রপ দিচ্ছেন রিটেক। ইরেগুলার তো তুমি ড্রপ বলতে কি, তুমি রিটেক কোর্সগুলি করেছো, তুমি তো হ্যাঁ স্টাডি ব্রেক দাওনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইরেগুলার হবে তোমার 4 বছর, 4 বছরের মধ্যে মধ্যে তুমি 1 বছর পড়নি,
ও আবার এসে মানে শুরু করেছো সেটা। আর এটা হলো তুমি যে রিটেক গুলি করবো, এই জন্য এক সেমিস্টার আমি রেগুলার কোর্স গুলি করে নেই, রিটেক গুলি করে তারপরে এটার হিসাব আলাদা। তোমার একটা টাইম আছে যে 4 বছরের প্রোগ্রাম তোমার শেষ করতে হবে 5 বছর না 6 বছর, এরকম একটা টাইম আছে। ওর মধ্যে শেষ করলে তোমার রেগুলার, এর মধ্যে শেষ না করলে সেক্ষেত্রে ইররেগুলার বা তোমার আবার পারমিশন নিতে হবে, ভর্তি হতে হবে, সেটা অন্য হিসাব। তো তোমরা রেগুলারের মধ্যে তোমার ওগুলি তো আর লেখা থাকবে না, তোমার বিবিএ লেখা থাকবে আর সিজিপিএ লেখা থাকবে এই। আর তুমি যদি ইয়া করো আলাদাভাবে গ্রেড শিট নাও, সেক্ষেত্রে হয়তো তোমার রিটেক করেছো ওইটা লেখা থাকবে, কিন্তু সার্টিফিকেটে তো তোমার সিজিপিএ লেখা থাকবে। তুমি কবে করেছো, কবে ড্রপ দিয়েছো, এগুলি তো আর দরকার নাই, এগুলি লেখা থাকবে না তো। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। ওইটা কোনো সমস্যা নেই। তো আমরা কনসেপ্ট নিয়ে আলাপ করলাম, দুই ধরনের, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা আরো পড়তে চাচ্ছিলাম কিন্তু তোমাদের বই নাই, তো এই জন্য আজকে বেশি পড়াবো না, পরের সপ্তাহ থেকে আমরা স্যার ফুল আজকে টাইম ক্লাস এখানে শেষ স্যার? ফুল টাইম আগামী ক্লাস থেকে। তোমরা এর আগে বই শো করবে যে আমি বই কালেক্ট করেছি, আর খাতা কলম ক্যালকুলেটর, জি স্যার। যে বই খাতা কলম ক্যালকুলেটর এগুলি সবাই শো করবে ক্লাস শুরুর আগে, তারপরে ক্লাস শুরু হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, কোনো অজুহাত চলবে না। আজকে তো একদিন, গতকাল আমরা শুরু করেছি একদিন, এই জন্য যে একদিনে হয়তো পসিবল না কালেক্ট করা। এখন থেকে তোমার 1 সপ্তাহ, এর মধ্যে আর কোনো অজুহাত কিন্তু চলবে না। জি স্যার। তখন যদি আরিফ বলে যে আমি কালেক্ট করতে পারি নাই, তাইলে কিন্তু হবে না। জি স্যার। আমাদের ভার্সিটি কি স্যার মানে স্যার ওই বারটা যদি স্যার 20% দিতে স্যার একটু ভালো হতো স্যার। ওইটা তোমাদের সাথে অথরিটির ডিলিংস, তোমরা অফিসে গিয়ে কথা বলবে, দাবি জানাবে, ওটা তো আর স্যার মনে আমাদের কাছে কথায়, দিবেন না। আমাদের কথাই হবে না। অথরিটি তো এক জিনিস, টিচার হলো আর একটা গ্রুপ, অথরিটি অন্য গ্রুপ, এটা তোমরা জি তাদের স্যার। সাথে কথা বলবে। স্যার মনে কাছে দিবেন না, আপনারা কি এখন স্যার ঠিক মতো স্যালারি পান? সেটা তোমরা ভাই তো জানো, সুন্দরী নগর যাবেন ভাই। ইউনিভার্সিটির অথরিটি পায় না পায় আমাদের না, তারা আমাদের পায় না। সাথে আর অথরিটির একটি ঝামেলা ছিল, ওই যে মধ্যে ক্লাস বন্ধ ছিল না, তোমরা তো জানো এগুলি। জি স্যার শুনছি। জি আবার এই আপনারা 2 মাস, আপনারা 4 মাস না 6 মাস পরে স্যালারি পান না, এই জন্য জিজ্ঞাসা অথরিটির করলাম। সাথে একটি ঝামেলা চলছিল যে তারা পেমেন্ট ঠিক মতো করছিল না। তো আমাদের সাথে মিটিং সেটিং হয়েছে অনেক, আমরা দাবি দেওয়া অনেক কিছু বলেছি, তো কিন্তু তারা এখনো দাবিগুলি সুরাহা করেনি। তো এই কারণে ওই স্যার একটা ঝামেলাও পেন্ডিং আছে, এখনো মিট আপ স্যার হয়নি। একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে জানাইতে ছিল স্যার। হুম। মানে স্যার আপনারা আমাদেরকে প্রায় সময় মানে পড়ানোর সময় বলেন যে মানে যখন কোনো প্রতিষ্ঠানে জব করতে নিবা ওই প্রতিষ্ঠান সম্বন্ধে জেনে নিবা, ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন না কেমন, যখন দেখবা খারাপ তখন ধীরে ধীরে অন্য কোনো প্রতিষ্ঠানে ঢুকে। তাছাড়া আমার প্রশ্ন স্যার, আপনারা তো জানছেন যে স্যার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ, আপনার স্যার অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জবে স্যার কেন যাচ্ছে না? কারণ স্যার এটা স্যার যে কোনো সময় অফ হয়ে যেতে পারে স্যার। আপনার স্যার কেন যাচ্ছেন না স্যার? আপনাদের তো ডক্টরেট ডিগ্রি আছে, অনেক কোয়ালিফিকেশন যাচ্ছেন, একটু জানতে চাচ্ছিলাম স্যার ব্যক্তিগত ভাবে স্যার। তুমি তো জটিল প্রশ্ন করে বসলা। স্যার আপনি স্যার আমাদেরকে বলেন তুমি স্যার, এই জন্য কিভাবে স্যার বললাম আর কি তুমি কমার্সে। তুমি কিভাবে স্যার বুঝলে ওর যে কোনো প্রশ্নটা সময়? সারাদিন হচ্ছে যে স্যার। হ্যাঁ, শাওন কি বললে? শাওন আহমেদ কি বললা, শুনি নাই। স্যার বললাম আরিফ ভাইয়ের প্রশ্ন স্যার 2 ঘন্টা শেষ হবে না স্যার, আমরা নামাজের সময় স্যার আমরা বিদায় নিই। হ্যাঁ, তো আরিফকে আমি বলবো যে তুমি এত টেনশন নিও না। তুমি ইউনিভার্সিটির কি হবে এই টেনশন যদি নাও, তোমার তো রাতে ঘুম আসবে না। আর রাতে ঘুম না আসলে তো তুমি বারবার ঘুম ভেঙে গেলে, আর জানালা যদি খোলা থাকে, সাপ যদি আবার ঢুকে যায়, তো অনেক রিস্ক আছে আর কি। তো তুমি জানালা বন্ধ করে টেনশন না নিয়েই তুমি ঘুমিয়ে যাবে।
তোমার তো জি মাথায় স্যার। অনেক টেনশন দেখতেছি ইউনিভার্সিটির কি হয়ে যায়। না স্যার, আপনাদেরকে ভালো, আপনাদের চিন্তা করি স্যার। এর জন্য স্যার যদি হঠাৎ করে যদি এতগুলো স্যার জব হয়ে গেছে তখন কি হবে স্যার? এর জন্য স্যার বললাম আর কি। এতগুলো টিচার চলে গেলে তাহলে আর কে থাকবে? স্টুডেন্ট থাকবে? না স্যার, মানে তাহলে আপনারা পড়াবে স্যার কে? অন্য কোনো কোয়েশ্চেন যাচ্ছেন না কেন? এই জন্য স্টুডেন্ট স্যার বললাম আর থাকলেও, কি। স্টুডেন্ট না থাকলেও মানে টিচাররা পড়াবে কাকে? আবার মানে টিচার না থাকলেও স্টুডেন্টরা পড়বে কোথায়? তাহলে দুই গ্রুপই তো দরকার। তো জি স্যার। অথরিটি হলো এই বিষয়টা বুঝে না। অথরিটি মনে করে তারাই সর্বেসর্বা, কিন্তু এখানে যে স্টুডেন্ট অ্যান্ড টিচার, এটার যে গুরুত্ব, এটা তারা হয়তো সেভাবে বুঝে না। তো এ নিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন সময় মানে বার্গেনিং কথাবার্তা হয়েছে। তো বিভিন্ন আশ্বাস তারা দিয়েছে, দেখা যাক সেগুলি কবে নাগাদ মিট আপ করে। তোমরাও দোয়া করো, কারণ তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ইউনিভার্সিটির ভালো হলে তোমাদেরই সার্টিফিকেটের সুনাম হবে, তোমাদেরই সুনাম হবে, সবাই ভালো বলবে। আর ইউনিভার্সিটি একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে, তোমরা হয়তো শুনেছ, যেখানে সবাই পার্টিসিপেট করবে। ইউনিভার্সিটির অনলাইনে হবে, তোমরা ওই দিন সবাই পার্টিসিপেট করবে। লিংক দিয়ে দিব আমরা, তোমরা সবাই জাস্ট ওখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। তো এতে দেশি বিদেশি বিভিন্ন বক্তা থাকবে এবং পার্টিসিপেন্টস থাকবে সারা বিশ্ব থেকে, অনলাইন যেহেতু। তো এগুলির মাধ্যমে এগুলি তোমরা শেয়ার করে দিবে, ফেসবুকে ছড়িয়ে দিবে, এতে করে ভাই ইউনিভার্সিটির এই সুনাম বাড়বে, এই আর কি। স্যার আর কি লিভ দিব স্যার? হ্যাঁ ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। বাই দিস টাইম তোমরা ভালো থাকবে, এই দোয়া থাকলো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।